ধানমন্ডি ৩২-এ ২৫,০০০ লোক জড়ো করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। রাজধানীতে গুলি ছুড়ে বাসে আগুন। সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই, যা বললেন রাশেদ খান। মামলা নিয়ে বহু স্তরের বাণিজ্য, জড়িত রাজনৈতিক পুলিশ। ফ্লোটিলার সদস্যদের আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া স্বার্থন্বেষী কুচক্রী মহল। প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনতে ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরের। প্রধান লক্ষ্য যেকোনো মূল্য অন্তর্বর্তী সরকারকে হটানো। পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো। ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং ১ ঘণ্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডি ৩২ নম্বরে লাখো লোক জড়ো করার প্রভৃতি পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র বলছে, মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিল বের করা হয়। ইতিমধ্যে এই চক্রের অনেককেই পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। তবে বিপদের বিষয় হলো, অভিযানের অনেক তথ্য নিজেদের মধ্য থেকে ফাঁস হয়ে যাচ্ছে। এজন্য কিছু অভিযান ব্যর্থও হয়েছে। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীতে গুলি ছুড়ে বাসে আগুন। রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিপ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার ৩ অক্টোবর সকাল ৭টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেসার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফকে জখম করে। এই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন তারা। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। সে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের পরেই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যা, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের আগ্রহী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দেশ গঠনের সামনে থেকে তরুণদের নেতৃত্ব দেওয়ার বিকল্প নেই। বৃহস্পতিবার ২ অক্টোবর সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলায় বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে তরুণ নেতৃত্বকে সাধারণ মানুষের দ্বারগোড়ায় পৌঁছাতে হবে। আত্মনির্ভরশীল ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হলে তাদের কথা শোনার প্রয়োজন আছে। তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদের তরুণ নেতারা এখন মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কথা শুনছে। জনগণের দুঃখ, কষ্ট, আশা আকাঙ্ক্ষার কথা জানার চেষ্টা করেছি আমরা। আমাদের নীতি, আদর্শ ও লক্ষ্য জনগণের সামনে তুলে ধরছি। মানুষ এখন তরুণ নেতৃত্বের আস্থা রাখতে চায়।
বিগত ১৬ বছরে জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেনি। যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আমরা সবাই মিলে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে রাজনীতির প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ। গণসংযোগ চলাকালে তিনি সদর দপ্তর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মামলা নিয়ে বহু স্তরের বাণিজ্য, জড়িত রাজনৈতিক পুলিশ। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরপর দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা, ভাঙচুর ও অস্ত্র, গুলি, লুট হয়। ফেনী মডেল থানায় একই ঘটনা ঘটেছিল। এ নিয়ে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ জামাল উদ্দিন গাজীকে। ৪ মাস পর জামিনে মুক্তি পান তিনি। এখন তিনি নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের আহত হয়েছে দাবি করে মামলার আবেদন করেছেন। এতে আসামি হিসেবে ২৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি ১০০ থেকে ১৫০ জন। পুলিশ সুপারের কার্যালয়ে এসে মামলার বাদী নিজেই স্বীকার করেছেন যে তিনি আমাকে চেনেন না। এরপর কে আমার নাম দিয়েছে সেটাই রহস্য। বিএনপির ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মতিন পারভেজ প্রথমে ফেনী মডেল থানায় মামলা করার চেষ্টা করেন জামাল গাজী। ব্যর্থ হয়ে গত ১৭ আগস্ট ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আদালত মামলাটি অতিরিক্ত পুলিশ সুপারকে সদর সার্কেল তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দেন। এখনও তদন্ত চলছে। ১ বছর পর মামলা করার কারণ জানতে চাইলে জামাল গাজী প্রথম আলোকে দাবি করেন, তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে। তার দাবি, ফেনী থানা লুটের মামলায় তাকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, ফেনীতে কয়েক স্তরে মামলা বাণিজ্য হয়েছে এবং চলছে। ব্যবসায়িক সহ বিভিন্ন বিরোধের জেরে এক পক্ষ থেকে টাকা নিয়ে তার প্রতিপক্ষের নামে মামলা দেওয়া হয়েছে। আবার কারো কারো কাছ থেকে টাকা আদায়ের জন্য আগে এজাহারের খসড়া পাঠানো হয়। টাকা দিলে নাম বাদ পড়ে, না দিলে আসামি করা হয়। ফ্লোটিলার সদস্যদের আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা। গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের ন্যক্কারজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ। শুক্রবার ৩ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ সরকার অবিলম্বে সকল আটক মানবাধিকার কর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বলেছে, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় সহায়তা পৌঁছাতে নিরবিচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। যেখানে সাধারণ মানুষ এখনও জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দখলদার বাহিনীর কারণে, বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনের জনগণের এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের সময় তাদের সঙ্গে অবিচল সংহতি প্রকাশ করেছে।